আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সিরিয়াল সংবাদ শিরোনামগুলো। সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের ছেলে গ্রেফতার, মায়ের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে মারধরের অভিযোগ। নির্বাচন কমিশন নিয়ে ভাওতাবাজির অভিযোগ খালেদা জিয়ার, রোডমার্চের পথসভায় নিজেদের মধ্যে সংঘর্ষ। সংঘাতের রাজনীতির আশঙ্কায় উদ্বিগ্ন ব্যবসায়ী সমাজ, হরতালের বিকল্প হিসেবে রোড মার্চ কর্মসূচির প্রশংসা। এবং বেপরোয়া বাসের চাকায় সাংবাদিক দীনেশ দাস নিহত, সাংবাদিকদের অবস্থান দিনভর অবরোধ। এবারে পুরো সংবাদ। অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব নিয়ে গোলযোগের পর সাবেক রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের ছেলে ইমতিয়াজ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে শিক্ষার্থীদের হামলায় ইমতিয়াজ আহমেদের পা ভেঙে যায়। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের একাংশের চেয়ারপারসন ও সাবেক রাষ্ট্রপতির সহধর্মিণী ডক্টর আনোয়ারা বেগমের অভিযোগ, বহিরাগতরা অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় দখল করে নেওয়ার চেষ্টা করছে। ওবায়দুল রশিদের রিপোর্ট। অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে দুপুর 2টার দিকে আসেন ট্রাস্টি বোর্ডের একাংশের চেয়ারপারসন, সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের স্ত্রী ডক্টর আনোয়ারা বেগম। তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়ে আসার পর প্রভিসি আবুল হোসেন শিকদার, রেজিস্ট্রার কবির তালুকদার ও ট্রেজারার রাশেদুল হাসান এবং তাদের সহযোগীরা তাকে বের হয়ে যেতে বলেন। তিনি বের না হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমি উদ্যোক্তা, আমি পার্সন চেয়ারম্যান, আমি চেয়ারম্যান অব দ্য ট্রাস্টি বোর্ড, আমি কেন যাবো না সেখানে? বলছেন আজকে যাবেন না, আপনি পরে আসেন, আমাদের সবাইকে ডাকেন। আমি আজকে বলছি আমার বাড়ি, আমার ঘর, আমি যাব, তাতে আমাকে বাধা দিবে কেন? সে সময় অভিযোগ ওঠে, সমস্যা সমাধানে সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কবির তালুকদার সাবেক রাষ্ট্রপতির বাসায় গেলে তার ছেলে ইমতিয়াজ আহমেদ কবিরকে মারধর করেন। এমন অভিযোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মা ডক্টর আনোয়ারা বেগমের সঙ্গে আসা সাবেক রাষ্ট্রপতির ছেলে ইমতিয়াজ আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার জুনায়েদ আহমেদ ও ট্রাস্টি বোর্ডের ডিরেক্টর ডক্টর সিরাজুল হক চৌধুরীকে আটক করে গুলশান থানা পুলিশ। তবে মারধরের কথা অস্বীকার করেন ডক্টর আনোয়ারা বেগম ও ইমতিয়াজ আহমেদ। ভাড়াটে গুন্ডা নিয়ে তারা গেছে, গুন্ডা নিয়ে আগে রাস্তা দেখি বললাম যে দেখলাম এগুলো অতীশ দীপঙ্কর ছাত্র না। আটক হওয়ার সময় সাবেক রাষ্ট্রপতির ছেলের উপর হামলা হয়। পরে তাকে গ্রেফতার দেখায় পুলিশ। চিকিৎসার জন্য নেওয়া হয় হাসপাতালে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনীতে জনসভায় বলেছেন, আওয়ামী লীগ এত অপকর্ম করেছে যে আগামী 41 বছরের ক্ষমতায় আসতে পারবে না। এর আগে তিনি কুমিল্লার পথসভায় বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল না করলে সরকার মস্ত বড় ভুল। দলীয় সরকারের অধীনে নির্বাচনে কোনো দল অংশ নেবে না। চট্টগ্রাম অভিমুখে রোড মার্চে কুমিল্লার 3টি পথসভায় তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন নিয়ে সরকার ভাওতাবাজি শুরু করেছে। কুমিল্লা প্রতিনিধি আবুল কাশিম হৃদয়ের তথ্য ও তোলা ছবি নিয়ে রিজওয়ান কাদেরের রিপোর্ট। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চট্টগ্রামমুখী রোড মার্চ শুরু হয় সকালে রাজধানী ঢাকা থেকে। যাত্রাপথে কুমিল্লার চান্দিনা ও পদুয়ার বাজারে 3টি সভায় বক্তৃতা করেন খালেদা জিয়া। তিনি বলেন, জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে তারা ভয় পায়। আগামী নির্বাচনে কারচুপি করতে সরকার এখন থেকেই ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। যতবার ক্ষমতায় ছিল এই দেশের মানুষকে কিছু দিতে পারে না, শুধু মানুষের সর্বস্ব লুট করেছে আর মানুষ হত্যা করেছে। তারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে পুরোপুরি। সেই জন্য আওয়ামী লীগের ভয় এখন যে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না। তারা সংবিধান পরিবর্তন করে নতুন আইন করেছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন। কিন্তু এই আওয়ামী লীগই বলেছিল একদিন দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। তাই তারা বিএনপি সরকারের অধীনে সেদিন নির্বাচন করতে আসে নাই। বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে, প্রতিদিনই মানুষ গুপ্ত হত্যার শিকার হচ্ছে।
জ্বালানি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি। এই আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিনিয়ত মানুষ ধরে নিয়ে যে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, এবং তারপরে তাদের আর লাশ পর্যন্ত অনেকের খুঁজে পাওয়া যায় না। অনেকদিন পরে কারো কারো লাশ হয়তো এমন অবস্থায় পাওয়া যায় যে বিকৃত অবস্থায় তাদেরকে চেনাও যায় না। এই হলো আওয়ামী লীগের অভ্যাস। যখন ক্ষমতায় ছিল তখন তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ 40,000 নেতাকর্মীকে হত্যা করেছিল, সিরাজ শিকদারকে হত্যা করেছিল। এখন আবার ক্ষমতায় এসে একই জিনিস তারা শুরু করেছে। কাজে এই যে আওয়ামী লীগের রাজনীতি হলো সন্ত্রাসের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি হলো জমি দখল, বাড়ি দখল, মানুষের দোকানপাট সম্পদ দখল। আওয়ামী লীগের রাজনীতি হলো হত্যার রাজনীতি। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের পতন ঘটানোর আহ্বান জানান বেগম খালেদা জিয়া। রিজওয়ান কাদের, চ্যানেল আই। চট্টগ্রামমুখী রোড মার্চে কুমিল্লার পথসভায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে 25 জন আহত হয়েছে। ফেনী পাইলট স্কুল মাঠের পথসভাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে 50 জন। কুমিল্লা প্রতিনিধি আবুল কাশেম হৃদয় রিপোর্ট। বিএনপি চট্টগ্রামমুখী রোড মার্চে কুমিল্লার চান্দিনা ও পদুয়ার বাজারে পথসভা হয়েছে। পদুয়ার বাজার পথসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসার অনেক আগেই সমবেত হয় হাজার হাজার নেতাকর্মী। তবে পথসভা মঞ্চের সামনে থাকা নিয়ে প্রতিযোগিতা শুরু হয় কুমিল্লা জেলা বিএনপি নেতা হাজী ইয়াসিন ও নবনির্বাচিত সিটি মেয়র মনিরুল হক সাক্কুর মধ্যে। এক পর্যায়ে দু গ্রুপের মধ্যে বেঁধে যায় তুমুল সংঘর্ষ। কুমিল্লা জেলা বিএনপির কমিটি নিয়ে এই দুই গ্রুপের মধ্যে কোন্দল অনেক আগে থেকেই। সিটি মেয়র নির্বাচনে কোন্দল আরো বাড়ে। এর জের ধরেই পদুয়ার বাজারে দুই গ্রুপের সংঘর্ষ। জঙ্গলে তো থাকতো আর বাড়তো, এটা নিজেরা বসা বসে ভালো ঝগড়া সে যে বসা ঘটনা ওইদিকে নাকি হয়েছে আমি শুনছি, কিন্তু আমি দেখিনি। কুমিল্লায় বিএনপির দু গ্রুপের মতো ফেনীর পথসভায় সংঘর্ষ হয়েছে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে। ফেনীর পাইলট হাই স্কুল মাঠে বিএনপির জনসভা মঞ্চের সামনে ও মাঠের সামনের অংশ দখল নিয়ে দুপুর 1:15 থেকে 2টা পর্যন্ত ছাত্রদল ও শিবিরের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এই ঘটনায় বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি সেলের এক সদস্য, সাংবাদিক সহ ছাত্রদল ও শিবিরের অন্তত 50 জন আহত হয়েছে। হামলাকারীরা সে সময় সভাস্থলের 2 শতাধিক চেয়ার ভাঙচুর করে। আবুল কাশেম হৃদয়, চ্যানেল আই। আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সন্ধ্যায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে আগামী 12 জানুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ নিয়ে আলোচনা হয় বৈঠকে। নির্বাচন কমিশন পুনর্গঠনে আওয়ামী লীগ কি কি প্রস্তাবনা তুলে ধরবে বৈঠকে তা চূড়ান্ত করা হয়েছে। রোড মার্চের মতো কর্মসূচিকে স্বাগত জানালেও রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কায় উদ্বিগ্ন ব্যবসায়ী সমাজ। তারা বলছেন, 2 অঙ্কের মূল্যস্ফীতির মধ্যে ডলারের দাম বাড়ায় জিডিপি প্রবৃদ্ধি অর্জন যখন বড় চ্যালেঞ্জ, তখন অর্থনীতির জন্য বিশাল হুমকির সংঘাতের রাজনীতি। রিপোর্ট করছেন শারমিন আজাদ। 4 দলীয় জোটের এই রোড মার্চের আগে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, জ্বালাও পোড়াও নয়, নিয়মতান্ত্রিক রাজনীতি করবে বিরোধী দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিরোধী দলকে জ্বালাও পোড়ায়ের রাজনীতি বন্ধ করে সংসদে এসে দাবি দাওয়া তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তবে ব্যবসায়ীদের আশঙ্কা, নির্বাচনী ব্যবস্থা নিয়ে ঐকমত না হলে সরকারের শেষ 2 বছরে অস্থিতিশীলতার রাজনীতি বাড়বে, যা আরো উস্কে দেবে সরকারের ব্যাংক ঋণ আর ঊর্ধ্বমুখী ডলারের দামে টালমাটাল মূল্যস্ফীতিকে। 2012 সালে রাজনৈতিক অস্থিতিশীলতার সম্ভাবনা খুব বেশি। এটি ব্যবসায়ী সহ সমগ্র অর্থনীতির জন্য একটি উদ্বেগের বিষয়। রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের অস্থিতিশীল পরিস্থিতি ব্যবসা বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করে। ব্যবসায়ী মহল জাতীয় অর্থনৈতিক ইস্যুতে রাজনৈতিক সমঝোতা প্রত্যাশা করে।
ব্যবসায়ীরা বলছেন, একদিকে বিদেশি মুদ্রার রিজার্ভ কমছে, অন্যদিকে ডলার সংকটের কারণে দাম বাড়ছে আমদানি পণ্যের। চড়া মূল্যস্ফীতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে তাই শিল্প উদ্যোক্তারা আশঙ্কিত। আজকে যে রোড মার্চটি বিরোধী দলীয় নেতৃত্বে করা হচ্ছে, আমি মনে করি রোড মার্চ একটি ভালো প্রোগ্রাম এবং হরতালের অল্টারনেটিভ হিসেবে এই প্রোগ্রামটা আমার মনে হয় জনগণ মেনে নেবে এবং আমি আশা করব পরবর্তীতে যদি বর্তমান সরকারও ক্ষমতায় একসময় বিরোধী দল হন, তারাও এই পলিসি অবলম্বন করবেন এবং রোড মার্চই করবেন এবং হরতাল পরিহার করবেন। দেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি পরিস্থিতি তুলে ধরে সরকার ও বিরোধী দল দুপক্ষের কাছেই রাজনৈতিক স্থিতিশীলতার নিশ্চয়তা চেয়েছে ব্যবসায়ী সমাজ। হরতাল না করে রোড মার্চ। শারমিন আজাদ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাংবাদিক দীনেশ দাস। সকালে দ্রুতগামী বাস তার মোটর সাইকেলকে ধাক্কা দিলে আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার দীনেশ দাসের মৃত্যু হয়। পুলিশ বাসটির চালক সহ দুজনকে আটক করেছে। এনামুল কবির রূপমের রিপোর্ট। বাসের চাপায় কালের কণ্ঠের সাংবাদিক নিখিল ভদ্রের পা হারানোর মাত্র 10 দিনের মাথায় এবার বাসের ধাক্কা কাকরাইল চার্চের সামনে। ভিকারুন্নিসা নুন স্কুলে মেয়েকে নামিয়ে মোটরসাইকেলে ফেরার পথে সাংবাদিক দীনেশ দাসের মোটরসাইকেলকে ধাক্কা দেয় তারা পরিবহন নামের একটি যাত্রী বাস। হাসপাতাল মর্গে ছুটে যান সহকর্মী শুভানুধ্যায়ী সাংবাদিক নেতারা। মনে হচ্ছে যে পুরো বাংলাদেশ এখন একটা সড়কের অগ্নিকুণ্ডের মধ্যে রয়েছে, কিন্তু এর বিরুদ্ধে কথা বলা যায় না। এর বিরুদ্ধে কথা বলতে গেলে আমরা নানা রকম প্রতিবাদ প্রতিরোধ সম্মুখীন হচ্ছি। আজকের দিনে সেই অবস্থা, এটা চলতে পারে না, এভাবে চলতে দেওয়া যায় না। আসেন তথ্যমন্ত্রী। যে বাসগুলো করছে এরকম একটার পর একটা দুর্ঘটনা ঘটছে, এই ব্যাপারে আমাদের প্রত্যেকেরই আরো সতর্ক হয়ে, যাতে খালি আমরা বলবো আর কিছু হবে না, তাদের প্রয়োজনীয় যাতে ব্যবস্থা নেওয়া হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও প্রেস ক্লাব চত্বরে সাংবাদিক দীনেশ দাসের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তো তিনি ভালো সাংবাদিকতার জন্য মোনাজাত উদ্দিনের প্রতি যেরকম আনুগত্য এবং তার প্রতি নিবেদিত ছিলেন, তিনি নিজেও সাংবাদিকতার জন্য নিবেদিত ছিলেন। আমরা জনতা সৃষ্টির জন্য আমরা কাজ করছি, আর সরকার এটা নিয়ে করছে পলিটিক্স, এবং এটার জন্য যে মিনিমাম যে একটা কঠোর ব্যবস্থা নেবে সেরকমের কোনো ব্যবস্থা আমরা দেখছি না। জোর দাবি জানাচ্ছি এই বিষয়টা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান করা হোক। ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সাংবাদিকরা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখুন, আপনি নিজ হাতে হস্তাক্ষর করে দীনেশ দাসের পরিবারকে পুনর্বাসন করুন, এদিকের মধ্যে পরিবারকে পুনর্বাসন করুন। দীনেশ দাসের শেষকৃত্য হবে তার গ্রামের বাড়ি নওগাঁর রানীনগরে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ধারাবাহিকতায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়েছে জাকের পার্টি ও বাংলাদেশ তরিকত ফেডারেশন। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে দুদলই জাতীয় ঐক্যের ভিত্তিতে সার্চ কমিটি গঠনের সুপারিশ করেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিবর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সুপারিশ করেছে বাংলাদেশ তরিকত ফেডারেশন। তারা মনে করছে চলমান সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গনের সংকট কেটে যাবে। বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি আদায় বন্ধে মাঠে নেমেছে তদারকি কমিটি। 2-1 দিনের মধ্যে কমিটি রিপোর্ট দেবে। শাস্তি হিসেবে এমপিও বাতিল সহ ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়। আর মণিপুর স্কুল নিয়ে তদন্ত কমিটি সরকার দলীয় এমপির ওই স্কুলে অনিয়মের প্রমাণ পেয়েছে। শাহরিয়া হোসেন জিয়ার রিপোর্টে বিস্তারিত। নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নীতিমালা ঘোষণা করা হয় গত 14 ডিসেম্বর। নীতিমালা অনুযায়ী ভর্তি ফি ঢাকা মেট্রোপলিটন এলাকায় 5,000 এবং এর বাইরে 3,000 টাকা। তবে সরকারের এই নিয়ম নীতি তোয়াক্কা না করেই অতিরিক্ত ভর্তি ফি আদায় করছে রাজধানীর বেশ কিছু স্কুল। এর মধ্যে মিরপুরের মণিপুর স্কুলের শিক্ষার্থী অভিভাবকরা প্রতিবাদে মুখর হলে সক্রিয় হয় 7 সদস্যের ঢাকা মহানগর ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটি। এই বিষয়টা নিয়ে আমরা একটা মনিটরিং কমিটি আমাদের আছে এবং মনিটরিং কমিটির আমরা রিপোর্টের অপেক্ষা করছি। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমরা রিপোর্টটা পেয়ে যাব। সে আলোকে আমরা, যেহেতু অনেকগুলো স্কুল সম্পর্কে এ ধরনের অভিযোগ আছে এবং আমরা
আমাদের নীতিমালার আলোকে অবশ্যই আমরা যথাযথ ব্যবস্থা নেব। এমপিও ভুক্তি যেটা আছে সেটা আমরা বন্ধ করে দিতে পারি। আমরা তাদের কাছ থেকে যে রিপোর্টটা, সেই রিপোর্টের আলোকে কোন কোন স্কুল কি ধরনের আমাদের নীতিমালার বাইরে কাজ করছে সেটা আমরা পরীক্ষা করে আমরা সেভাবে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। যে মণিপুর স্কুল নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ তার পরিচালনা পরিষদের চেয়ারম্যান সরকারি দলীয় এমপি কামাল আহমেদ মজুমদার। সাংবাদিক লাঞ্ছনার ঘটনাও ঘটেছে ওই স্কুলে। ঘটনা তদন্তে গঠিত কমিটি মন্ত্রণালয় জমা দেওয়া রিপোর্টে বলেছে তথ্য অধিকার আইন অমান্য করেছে মণিপুর স্কুল কর্তৃপক্ষ। সাংবাদিক নিগৃহীত হওয়ার ঘটনা নিয়ে যে একটা উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা অভিযোগ পেয়েছি এবং সেই অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে আমরা একটা তদন্ত কমিটি করেছি। আমাদের যে মাওসির মহাপরিচালক তার নেতৃত্বে সে কমিটি, এবং সেই কমিটির রিপোর্ট আমরা পেয়েছি। কমিটির রিপোর্টটা আমরা এখন পর্যালোচনা করছি এবং রিপোর্টের প্রেক্ষিতে আমরা আমাদের পর্যালোচনা করে আমরা ব্যবস্থা নেব। জেলা উপজেলা পর্যায়েও ভর্তি তদারকি কমিটি কাজ করছে জানিয়ে যে কোনো অনিয়মের বিরুদ্ধে স্কুলের পরিচালনা পরিষদগুলোকে সতর্ক করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শাহরিয়া হোসেন রিয়া, চ্যানেল আই, ঢাকা। এবারে মার্কেন্টাইল ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। সিরিয়া পরিস্থিতি নিয়ে মিশরের রাজধানী কায়রোয় বৈঠকে বসেছেন আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা। আরব লীগের পর্যবেক্ষক মিশনের কার্যক্রমের অগ্রগতির মূল্যায়ন নিয়ে আলোচনা হচ্ছে বৈঠকে। সিরিয়ার সহিংসতা বন্ধে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে কিনা তা নিয়েও কথাবার্তা চলছে। ওদিকে সিরিয়ার নগরের সংঘর্ষে 11 সেনা সহ আরো 38 জনের মৃত্যু হয়েছে। দেরা প্রদেশে প্রাণ হারায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের 11 নিরাপত্তা কর্মী। এছাড়া শুক্রবারের আত্মঘাতী বোমা হামলায় নিহতদের শেষকৃত্য অনুষ্ঠানে হাজারো মানুষ যোগ দিতে এলে পৃথক সংঘর্ষে নিহত হয় আরো 27 জন। এবারে এবি ব্যাংক অর্থনীতি সংবাদ। ভোজ্য তেলের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে আগের বেঁধে দেওয়ার সরকারি দামকেই ঠিক মনে করছে ট্যারিফ কমিশন। দাম নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর কমিশন জানিয়েছে ডিস্ট্রিবিউশন পদ্ধতির সুযোগ নিয়ে মধ্যস্বত্বভোগীরা দাম বাড়াচ্ছে। মিলগেটে ভোজ্য তেলের দাম 115 টাকা 50 পয়সা ঠিক করেছিল সরকার। এ দামের কাছাকাছি নতুন দাম ঠিক করার কথা জানিয়েছে ট্যারিফ কমিশন। এবারে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। পুঁজিবাজারে ডিমিউচুয়ালাইজেশন আন্তর্জাতিক মানের করতে সুপারিশমালা তৈরি করছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। আগামী মাসে তার সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন এডিবির কান্ট্রি ডিরেক্টর দিবা কুমার কান্দিয়া। এ নিয়ে ডিএসসির প্রযুক্তিগত উন্নয়নের দ্বিতীয়বারের মতো ঋণ সহায়তা দিচ্ছে এডিবি। এবারে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কৃষি সংবাদ। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেছেন, মহাজোট সরকার ক্ষমতায় এসে দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছে। সরকার আধুনিক পদ্ধতিতে কৃষি উৎপাদনে আরো অনেক পরিকল্পনা গ্রহণ করেছে। লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতা করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামানের সভাপতিত্বে হাতীবান্ধা উপজেলায় 1000 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে 1000 বিঘা জমির জন্য 25,000 কেজি এমওপি ও 25,000 কেজি বীজ ও সার বিতরণ করা হয়। এবারে গ্রামীণ ফোন খেলার খবর। আরামবাগকে 2-1 গোলে হারিয়ে গ্রামীণ ফোন ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। কমলা স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে সকার ক্লাব ফেনীকে 1-0 গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক আবাহনী 18 মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার লাকি পলের গোলে লিড নেয়। প্রথমার্ধে আর গোল না হলেও বিরতির পর ঘানাইয়ান ফরওয়ার্ড ফ্রাঙ্কের গোলে আবার এগিয়ে যায় হলুদরা। জোড়া গোলে পিছিয়েও গোলের চেষ্টা ছাড়েনি আরামবাগ। ম্যাচ শেষের মিনিট 7 আগে মামুনের গোলে শেষ পর্যন্ত সফল হয় ব্যবধান কমাতে, তবে ম্যাচে আর গোল না হয় টানা দ্বিতীয় জয় তুলে মাঠ ছাড়ে আবাহনী।
মর্যাদার লড়াই ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয়ী হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এফএ কাপ ফুটবলের তৃতীয় রাউন্ডের রোমাঞ্চকর ম্যাচে সিটিজেনদের 3-2 গোলে হারিয়েছে রেড ডেভিলরা। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে ম্যান সিটির সঙ্গে লড়াইয়ে 6-1 গোলে বিধ্বস্ত এবং সর্বশেষ টানা 2 ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে যায় ম্যান ইউর। ইতিহাদ স্টেডিয়ামে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামে অ্যালেক্স ফার্গুসনের দল। টগবগিয়ে ফুটতে থাকা রেড ডেভিলরা খুব বেশি সময় নেয়নি গোল করতে। স্ট্রাইকার ওয়েন রুনির 2 গোল ও ওয়েলব্যাকের 1 গোলে প্রথমার্ধে 3-0 এগিয়ে যায় ম্যান ইউ। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ম্যান সিটি। কোলারভ ও আগুইরোর কৃতিতে 2টি গোল পরিশোধ করে স্বাগতিকরা। সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে সিটিজের সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের ছেলে গ্রেফতার, মায়ের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে মারধরের অভিযোগ। নির্বাচন কমিশন নিয়ে ভাঁওতাবাজির অভিযোগ খালেদা জিয়ার, রোড মার্চের পথসভায় নিজেদের মধ্যে সংঘর্ষ। সংঘাতে রাজনীতির আশঙ্কায় উদ্বিগ্ন ব্যবসায়ী সমাজ, হরতালের বিকল্প হিসেবে রোড মার্চ কর্মসূচির প্রশংসা। এবং বেপরোয়া বাসের চাকায় সাংবাদিক দীনেশ দাস নিহত, সাংবাদিকদের অবস্থান দিনভর অবরোধ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।